আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই স্টুডিওতে এসেছেন আরিফ ভাই। আরিফ রেজা ভাই রোবোটিক্সের ওপর অনেক দিন ধরে কাজ করছেন। বর্তমানে উনি কোরিয়াতে আছেন। আমরা তার সাথে টেলিফোনে কথা বলছি। তো আসসালামু আলাইকুম আরিফ রেজা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, আপনি তো এখন কোরিয়াতে পড়াশোনা করছেন। কি ধরনের পড়াশোনা করছেন? আমি আসলে এখানে জিওনসন ন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি, মাস্টার্স স্টুডেন্ট। বেসিক্যালি কাজ করছি রোবোটিক্সের উপরে, দেইউ শিপ কোম্পানিতে। ওরা আন্ডার ওয়াটার রোবোটিক ভেহিকেলের উপরে কাজ করছে, যেটা অটোমেটিক অবস্টাকল অ্যাভয়েডেন্সে কাজ করবে। তো আমি ওদের সাথেই আছি। আচ্ছা, এটা একটু কি ধরনের, একটু কি বলবেন ডিটেলস? আচ্ছা, এটা হয় কি যে দেউ শিপ কোম্পানি ওয়ান অফ দ্য বিগেস্ট শিপ কোম্পানি। তো যখন শিপের বটম সারফেসে শ্যাওলা পড়ে, তো ওটা ক্লিন করতে হয়। সো মানুষ এটা গিয়ে করতে অনেক সমস্যা হয়। তো আমরা একটা রোবট ডেভেলপ করি যেটা বটম সারফেসে গিয়ে অটোমেটিক ক্লিন করবে। এটা জিপিআরএস দিয়ে কন্ট্রোল করা হয়। এই আচ্ছা, তার মানে রোবটটা পুরো জাহাজের তলে চলে যাচ্ছে এবং সেখানে যে ক্লিন করছে, তাই না? জি, জি। আচ্ছা, আপনার কি মানে পুরোটা কি তারবিহীন নাকি তার দিয়েই কন্ট্রোল করেন? না, এটা ওয়্যার্ড কন্ট্রোল। ওয়্যার্ড, আচ্ছা। তার মানে হ্যাঁ, ওপর থেকে আপনার একটা কানেকশনও থাকে। হ্যাঁ। আচ্ছা। এবং সে আপনার জিপিআরএস সিস্টেম ইউজ করে পজিশনটা ডিটেক্ট করে। আর এর মধ্যে ব্রাশ আছে, ক্যামেরা আছে। ক্যামেরা অ্যানালাইজ করে আপনার ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা ওইখান থেকে দেখি যে কি পরিমাণ শ্যাওলা জমছে, জং পড়ছে কিনা। বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আছে, আচ্ছা। বুঝছেন? আর এখন আপনি কম্পিউটারের উপর পড়াশোনা করছেন। কি ধরনের মানে কোনো কাজ করছেন কি? না, আমি বেসিক্যালি রোবোটিক্সের উপরেই কাজ করি বা এটা করতেই পছন্দ বোধ করি। আচ্ছা। জেনে খুব খুশি হলাম। কিন্তু আপনি তো কোরিয়া যাওয়ার আগে আপনি বাংলাদেশেও রোবোটিক্সের উপর অনেক কাজ করেছেন এবং খুব সুন্দর কিছু রেজাল্ট পেয়েছিলেন। তো সেই অভিজ্ঞতা কি আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ, বাংলাদেশে যখন আমি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম, আমি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়তাম। তো আমি ওইখানে ২টা রোবট ডেভেলপ করি। রোবটের নাম ছিল বাংলা মানব ভার্সন 1 এবং ভার্সন 2। তো বাংলা মানব ভার্সন 1 যখন আমরা ডেভেলপ করি, আমি আর রেদওয়ান ভাই, তখন এটা বাংলাদেশে পুরস্কার প্রাপ্ত হয়। ১ম প্রাইজ পায়। বাংলাদেশ কম্পিটিশন ছিল। এটা অর্গানাইজ করছিল এনএসইউ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আর রোবট আই মিন বাংলা মানব ভার্সন 2 এটা ইন্টারন্যাশনাল সেকেন্ড প্রাইজ পায় পাকিস্তানে। আপনার বাংলা মানবের কি ধরনের বৈশিষ্ট্য ছিল? নড়াচড়া বা অ্যাকচুয়ালি কি ধরনের মুভমেন্ট করতে পারতো? বাংলা মানবটা কথা বললে বুঝতে পারতো, কারণ তাকে স্পিচ রিকগনিশনের মাধ্যমে ইন্টেলিজেন্স দেওয়া হয়েছিল। দ্বিতীয় হচ্ছে সে মানুষকে চিনতে পারতো, কারণ ফেস রিকগনিশনের ইন্টেলিজেন্সও তার মধ্যে দেওয়া হয়েছিল। তারপর তার মধ্যে আপনার স্টেপার মোটর ইউজ করে আমি ওটাকে মুভমেন্ট চেষ্টা করছি, ওটা সামনে যেতে পারে, পিছনে যেতে পারে, লেফটে রাইটে যেতে পারে, এবং হাতও সে উপরে নিচে তুলতে পারে। তারপর কিছু ইন্ডিকেটর ইউজ করা হয়েছে বিভিন্ন অপশনের জন্য। অপ্টোকাপলার ইউজ করা হয়েছে কতটুকু মুভ করবে সেটা বোঝার জন্য। এটাই মোটামুটি ভালো ছিল বাংলা মানব টুটা। আপনার মোট কতজন মিলে এটা তৈরি করেছিলেন? বাংলা মানব টুটা আমরা দুইজনেই করি, আমি আর রেদওয়ান ভাই। রেদওয়ান ভাই এখন বাংলাদেশে আছেন। আচ্ছা। আর আপনার যে এইটা কাজটা করেছেন, এটা কি অনার্সের সময় না মাস্টার্সের সময়? না, অনার্সের সময়। আমি তখন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম। এখন আমি মাস্টার্স করতেছি কোরিয়াতে। আমার ১ বছর হয়ে গেছে, আর ১ বছর আছে। আচ্ছা। তাহলে মোট কত সময় লেগেছিল আপনাদের এটা তৈরি করতে? বাংলা মানব দুইটা তৈরি করতে আমাদের ৪ বছর সময় লাগছে ওয়াও! টোটাল। এটা তো অনেক দীর্ঘ সময়। দীর্ঘ সময় অনেক ধৈর্যের প্রয়োজন ছিল। আপনার কি এটা কি আপনাদের ১ম ট্রাইতে সম্ভব হয়েছে নাকি না অনেকগুলো কঠিন সময় পার করে এটা পেরেছিলেন? আসলে আমরা অনেকগুলো কাজ করি বাংলাদেশে, এয়ারফোর্স থেকে শুরু করে আপনার বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানের খুব কমপ্লিকেটেড কাজগুলো আমরা করি। তারপরও আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি কাজ করছি ডক্টর আলমগীর আলমগীর স্যারের সাথে, যে হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রোবোটিক্সে কাজ করে। হ্যাঁ,
তো সেও আমাকে খুব হেল্প করছে এইগুলো করার জন্য। এবং অবশ্যই এটা ধৈর্যের প্রয়োজন, কারণ নিউরাল নেটওয়ার্ক ইউজ করতে হয়েছে, ফাজি লজিক ইউজ করতে হয়েছে আমাদেরকে ওইখানে, তারপর স্পিচ রিকগনিশন এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউজ করতে হয়েছে। তো এই সবগুলো জিনিস জানার জন্য তো আমাদেরকে একটু ধৈর্য ধরতেই হয়েছে, এবং আমরা অ্যাকচুয়ালি খুবই এনজয় ফিল করছি ব্যাপারটা। আচ্ছা, আপনি তো অনেকগুলো কম্পোনেন্ট নাম শুনলাম। সেই কম্পোনেন্ট যে ফাজি কিংবা নিউরাল নেটওয়ার্ক, এগুলো কি সবগুলো হুম। নিজেরাই ডেভেলপমেন্ট করেছিলেন নাকি না বিভিন্ন রিসোর্স ব্যবহার করেছিলেন? না, আমরা আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোগ্রাম দ্বারা করেছি। এটা আমরা কোথাও, আমরা ফাজি লজিক জানতাম না, আমরা বই পড়লাম, বই পড়ে ফাজি লজিক জানলাম যে ইন দ্য কেস অফ টেকিং দ্য অ্যানালগ ডিসিশন ফাজি লজিক খুব ভালো কাজ করে, তখন আমরা ফাজি লজিক ওইটাই নিলাম। তারপর নিউরাল নেটওয়ার্ক ফেস রিকগনিশনের ক্ষেত্রে আপনার এআরটি ম্যাপ, মানে আপনার অ্যাডাপটিভ রিজোনেন্স থিওরি, ওটা খুব ভালো কাজ করে, আমরা ওইটা বাছাই করলাম। আপনার ভয়েস রিকগনিশনে দেখলাম যে স্যাপি, মাইক্রোসফট ডেভেলপ করছে স্যাপি, তো স্যাপির হেল্প আমরা নিয়েছি। এই জাস্ট কম্বাইন করলাম অনেক অনেক ফিচার্স। এটার কি ক্যামেরা ছিল ভিতরে, মানে মানে ক্যামেরা দিয়ে ছবি তুলে রেকগনাইজ করতো? হ্যাঁ, এটা রিয়েল টাইম ছবি নেওয়ার ব্যবস্থা ছিল বাংলা মানব 2 তে। সেখানে আমরা একটা ওয়্যারলেস ক্যামেরা ব্যবহার করি যেটা 2.4 গিগাহার্টজ এ কাজ করে। এটা ডিসটেন্স ছিল আপনার 50 মিটার পর্যন্ত, সেই ক্যামেরা থেকে ছবি নিতে পারতো, এবং এটা অ্যানালাইজ করে ডাইনামিক্যালি আপনাকে রেজাল্ট দিত রিয়েল টাইম। আচ্ছা, এগুলো কি নিজেদের একটু শুধুমাত্র মুভমেন্ট করার ক্ষমতা ছিল, মানে কথা বলা বা অন্য কিছু দেখানোর কোনো ছিল না, তাই কি? না, এই রোবটটার মধ্যে আপনার স্পিকার ছিল যার মাধ্যমে সে আউটপুট দিবে, আই মিন কথা বলবে। এর মধ্যে মাইক্রোফোন ছিল যার মাধ্যম থেকে সে ইনপুট নিবে ফ্রম রিয়েল রিয়েল সিচুয়েশন। আমি যদি রোবটটার সামনে গিয়ে বলি হাই, ওকে, রোবটটা আমার ফেসটা প্রথমে আপনার ক্যামেরা থেকে নিবে, মাইক্রোফোন থেকে নিবে, নিয়ে ক্যামেরা থেকে সে প্রি ডিফাইন্ড ইমেজের সাথে ম্যাচ করবে। যদি পায় তাহলে বলবে হাই আরিফ, ওকে। আর আচ্ছা যদি না পায় তাহলে আমার ডেটাটা নিয়ে সে স্টোর করে রাখবে কম্পিউটারে, এবং পরবর্তীতে আমি যদি যাই তাহলে আমাকে বলবে হাই আরিফ। আচ্ছা, এটা তো চমৎকার। এরকম একটা কৃতিত্বময় কাজ করেছিলেন। রোবটের মানে ইটা কত বড় ছিল, সাইজটা? এটা 18 ইঞ্চি সাইজ ছিল। তাহলে তো বেশ বড়ই বলা যায়। হ্যাঁ, এটা এখনো আছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে। আচ্ছা, এটার আপনার আপনার তো গ্র্যাজুয়েশন করে চলে আসছেন, তার পরবর্তীতে কি আপনাদের জুনিয়ররা এর ওপর কোনো কাজ করছে বা এটার ফলো আপ কি হচ্ছে? আমি গত বছর বাংলাদেশে ভিজিট করেছি, তখন আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলেছেন যে হ্যাঁ, তারা এরপর আগাচ্ছে, কিন্তু কতটুকু তারা অ্যাচিভ করতে পারছে আমি এখনো সেটা জানি না। নিশ্চয়ই তারা ভালো কিছু করছে এর উপরে। আচ্ছা, ধন্যবাদ। আমরা বিজ্ঞানী.com-এ অনেক সময় বিভিন্ন আহ, শিক্ষার্থীদের কাছ থেকে মেল এবং যোগাযোগে পাই, যারা রোবোটিক্সের উপর জানতে আগ্রহ প্রকাশ করে। এইরকম শিক্ষার্থী যারা নবীন শিক্ষার্থীদের আপনি কিভাবে গাইডলাইন দিবেন? আমি বলবো যে প্রত্যেকে তার ইন্টারেস্টের উপরেই আগানো উচিত। কেউ যদি রোবোটিক্সে খুব ইন্টারেস্ট পায়, অবশ্যই তাকে সেদিকে যাওয়া উচিত। এবং কেউ যদি আমি কোনো ধরনের হেল্প করতে পারি কাউকে, আমি বলবো আমার সাথে যোগাযোগ করতে, আমি তাদেরকে যথাসাধ্য হেল্প করব। কারণ আমি ইন্টারেস্টেড ইইজি, ইলেকট্রোসেফোলজি, এনসেফোলজির উপরে, কারণ সেটা ব্রেন ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করতে পারে। তো এটা জানলে আমরা আরো অনেক বেশি আগাইতে পারবো। তা আমি বলবো বাংলাদেশের ছাত্রদেরকে, তারা যদি আরো আগায় আমাদের থেকে আরো বেশি তারা করবে, এটা আমি আশা করি। ধন্যবাদ আরিফ রেজা ভাই। আহ, শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন যে রোবোটিক্সের উপর আমাদের একজন ক্ষুদে বিজ্ঞানী অনেক বাংলাদেশে বসে অনেক সুন্দর সুন্দর কাজ করেছিলেন এবং তিনি এখন কোরিয়াতে কাজ করছেন। তো আমরা আশা করব যে বাংলাদেশে রোবোটিক্সের উপর আরো ভালো কাজ হবে এবং আরো শিক্ষার্থীরা এই নতুন বিষয়ের প্রতি আগ্রহী উঠবে। বিজ্ঞান প্রযুক্তিতে শুধুমাত্র অন্যান্য দেশিরাই লিড দিবে না, আমরা বাংলাদেশিরাও এখানে লিড দিতে পারবো। আর আরিফ রেজা ভাইয়ের এখানে যোগাযোগের ঠিকানা থাকলো, আপনার যারা রোবোটিক্স সম্বন্ধে বিস্তারিত জানতে চান তারা তার সাথে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ আরিফ রেজা ভাই। কোরিয়াতে আপনার অবস্থান ভালো হোক সেটা কামনা করছি। আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ।